আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে আজকের রসায়ন ক্লাসে। আমরা ধারাবাহিক ক্লাসে আমরা প্রায় এক সপ্তাহ 2 সপ্তাহ অতিক্রম করে ফেলছে আমাদের ধারাবাহিক ক্লাসে। জানি না তোমাদের কতটুকু উপকৃত করতে পারলাম। আশা করি তোমরা পজিটিভ রিভিউ ক্লাস থেকে আমি তোমাদের কাছ থেকে আশা করতেছি তোমরা একটা ভালো প্রোগ্রেস হইছো, বা এতদিন আমরা যে ক্লাসগুলো শেষ করলাম, যেমন রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় 6 শেষ করলাম, ফিজিক্সে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কাজ শক্তি ক্ষমতা শেষ করলাম, এরপর ম্যাথে শেষ করলাম। আমরা আশা করি আলহামদুলিল্লাহ আমরা খুব ধীরে ধীরে অল্প অল্প অ্যাচিভমেন্ট নিয়ে আমরা সামনের দিকে খুব দ্রুত আগায় যাব ইনশাআল্লাহ। আমরা সেটা সবার কাছ থেকে প্রত্যাশা করি। আজকে আমরা যে রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব, আমি তোমাদেরকে বলছিলাম যে ক্লাসটা একটু হালকা করে দেখে আসার জন্য। জাস্ট তোমাদেরকে আজকে খুব অল্প পড়ালেখা, দেখো জাস্ট অল্প পড়ালেখা আজকে আমাদের এই পড়ালেখাগুলো শেষ করব। তোমরা একটু ধৈর্য ধরে লাইভে থাকবা, আর কোনো কিছু না বুঝলে সরাসরি কমেন্ট করবা। আর কথা হচ্ছে জুম ক্লাস শেষে, এই ক্লাস শেষে লাইভ ক্লাস শেষে তোমাদেরকে এক্সট্রা 40 মিনিট আমরা কিছু সময় দিব, বা একটা জুম লিঙ্ক দিব। জুমে হচ্ছে তোমরা জাস্ট যেগুলো একদম মেজর কোয়েশন, যেগুলো লাইভে বুঝো নাই, ওইগুলা প্রশ্ন করবা। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের শুরুতে আসো, রসায়ন কি নিয়ে কাজ করে আমাদেরকে একটু বুঝতে হবে। প্রথমত রসায়ন তোমার কাজ করে অণু, পরমাণু। তো বেসিকলি ধরতে গেলে পরমাণু নিয়ে কাজ করে। পরমাণুর মধ্যে আমরা কি কি জিনিস দেখতে পাই? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আমরা হচ্ছে এগুলো একদম রাসায়নিকের জিনিসটা। আমাকে আগে বলো, রাসায়ন যে বিক্রিয়া করবে, পরিবর্তন, বিক্রিয়ার অর্থ কি? দুইটা জিনিস মিশ্রিত হয়ে নতুন একটা জিনিস উৎপন্ন হওয়া না বিক্রিয়ার অর্থ। মনে করো এ এবং বি মিক্স হয়ে এ বি তৈরি হবে না। এটাকে আমরা কি বলি রসায়নের ভাষায়? বিক্রিয়া বলি। এটাকে আমরা কি বলি রসায়নের ভাষায়? বিক্রিয়া বা রিয়াকশন বলি। তাহলে আমরা সর্বপ্রথম আমাদেরকে একটা জিনিস জানতে হবে, বিক্রিয়ার পরিবর্তন। বিক্রিয়ার পদার্থের উপর কয় অবস্থা পরিবর্তন, বিক্রিয়া কয়টা ভাগে ভাগ করা যায়, বা রাসায়নিক বিক্রিয়া পদার্থের উপর, বা রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তনকে পদার্থের উপর কয় ভাগে ভাগ করা যায়। পদার্থের ভাগে যদি আমরা শুরু থেকে দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম, পদার্থের ভাগে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের দুইটা জিনিস আছে না? এটা হচ্ছে ভৌত পরিবর্তন, ভৌত পরিবর্তন। আমি একটু লেখাগুলো বড় করে লেখার চেষ্টা করতেছি, কারো যদি সমস্যা হয় বলবো। আর এটা হচ্ছে কি? রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন জিনিসগুলো কি? বাহ্যিক পরিবর্তন, ভিতরে কি হবে না? কোনো পরিবর্তন হবে না। কিন্তু রাসায়নিক পরিবর্তনগুলো তোমার কি হবে? ভিতরে পরিবর্তন হবে, যা হচ্ছে তোমার কি রিভার্সে আনা সম্ভব না, বা আনলেও খুবই কষ্ট হবে রিভার্সে আনা। বা রাসায়নিক পরিবর্তন একটা স্থিতিশীল পরিবর্তন। তাহলে আমাকে আগে এখান থেকে জানতে হবে, এখান থেকে জাস্ট দুইটা জিনিস জানলাম, পদার্থের উপর দুই প্রকার। এরপর আমরা জানবো রাসায়নিক পরিবর্তন হওয়ার শর্তগুলো আমরা জানবো। শর্ত আমি যেভাবে লিখতেছি ওইভাবে নোট করো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। শর্তগুলো, 1 নম্বর কি? স্থায়ী পরিবর্তন হতে হবে। এক নম্বর কি হতে হবে? স্থায়ী পরিবর্তন। স্থায়ী পরিবর্তন বলতে বোঝাচ্ছে এখানে হচ্ছে লং টার্ম ধরে কাজ করবে, অথবা ওইটাকে সহজে খুব অতি দ্রুত কিন্তু আবার চেঞ্জ করা যাবে না। সেটাকে আমরা কি বলবো? স্থায়ী পরিবর্তন। এবং আরেকটা হচ্ছে কি? অভ্যন্তরীণ পরিবর্তন। অভ্যন্তরীণ পরিবর্তন। তোমরা মোমের দহন সম্পর্কে সবাই জানো, জানো কি না? রিভার্স করা খুবই কঠিন। রিভার্স করা খুবই কঠিন। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস জানলাম, রাসায়নিক পরিবর্তন ঘটাতে গেলে আমাদেরকে 3টা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে স্থায়ী পরিবর্তন হতে হবে, দ্বিতীয় হচ্ছে তোমার কি অভ্যন্তরীণ পরিবর্তন হতে হবে, তৃতীয় হচ্ছে কি রিভার্স করা খুবই কঠিন। যেমন মনে করো আমি একটা জিনিস গঠন করি, CaO। আমরা এই জিনিসকে পরিবর্তন করব, তাহলে এখান থেকে আমরা কি পাবো? আচ্ছা, CaO থেকে আমরা আরেকটা কাজ করি, সুনের পানি থেকে কাজ করি ডাইরেক্টলি। CaCO হোল 3 ও বড় হাতের হবে। এটা যদি আমরা দহন বা এটাকে আমরা যদি বিয়োজিত করি, তাহলে আমরা এখান থেকে কি পাবো? CaO ক্যালসিয়াম অক্সাইড পাবো, প্লাস CO2 পাবো। এখন আমাকে বলো, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস
যদি এটা কোলা পাত্রে হয়, যদি এটা বদ্ধ পাত্র না হয়, কোলা পাত্রে হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসটা আছে, সরি সিনিয়র ভুল দিলাম কেন, গ্যাসটা আছে এটা উড়ে চলে যাবে কিনা। তাহলে যদি উড়ে চলে যায় তাহলে এই জিনিসকে আমরা কি আবার ব্যাক পাবো? এটাকে ব্যাক আনা সম্ভব? সম্ভব না। যদি আমি আবার বলতেছি, যদি কোলা পাত্রে হয় তাহলে এটাকে ব্যাক আনা সম্ভব না। এই জন্য আমরা বলতেছি রিভার্স করা খুবই কঠিন। কিন্তু কথা হচ্ছে, আপনি খুবই কঠিন বলেন, রিভার্স করা যাবে না সেটা তো বলেন না। রিভার্স করা যাবে কি হবে? যদি এটাকে আমরা বদ্ধ একটা পাত্রে করি, একটা আবদ্ধ পাত্রের মতো যখন করব, তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা কি উপরে চলে যেতে পারবে না, সে ওখানের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে যখন আবদ্ধ বা একটা বদ্ধ পাত্রে আমরা কাজটা করব তখন রিভার্স করা যাবে। যখন আবদ্ধ পাত্র বা তোমার খোলা পাত্রে আমরা কাজটা করব, উন্মুক্ত একটা পাত্রে যখন আমরা কাজটা করব, তখন হচ্ছে কি রিভার্স আর হবে না, গ্যাসটা উপরে চলে যাবে। আশা করি আমি এতটুকু জিনিস বোঝাতে পারছি। যদি না বুঝো তাহলে আমাকে বলবা, আমি খুবই ধীরে ধীরে আগাচ্ছি, এটা কারণ এই চ্যাপ্টারটা খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, বোঝার অধ্যায়। বুঝতে পারছো কিনা আমাকে একটু বল। এতটুকু জিনিস কারো সমস্যা আছে কিনা একটু বলো। এবার যাব আমরা, যদি এই জিনিসগুলো বুঝে থাকি, আমরা যাব দিকের উপরে। পরিবর্তন, আমরা প্রথম রাসায়নিক দিকের পরিবর্তনগুলো যাব। পরিবর্তন বা বিক্রিয়ার দিকের উপর, বিক্রিয়ার দিকের পরিবর্তন কি কি আছে? একমুখী বিক্রিয়া এবং দ্বিমুখী বিক্রিয়া। একমুখী এবং উভমুখী। একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। এখন আমাকে বলো একমুখী বিক্রিয়ার উদাহরণটা কি হতে পারে? যেমন এখন বললাম না, CO3 বিয়োজন করলাম, CaO পেলাম, CO2 পেলাম, গ্যাস সে চলে যাবে। এটা খোলা পাত্রে, উন্মুক্ত পাত্রে, তাহলে তোমাকে বুঝতে হবে উন্মুক্ত পাত্রে তোমার একমুখীর জন্য উদাহরণ। এখন তোমার যদি দ্বিমুখী বিক্রিয়া ধরতে যাও, ধরো H+I, উভমুখী বিক্রিয়া লেখার জন্য তীর চিহ্ন উভমুখী ইউজ করতে হবে, 2Hi। তাহলে এখন যেহেতু এখানে 2 দিয়েছি, এখানে তোমার H2 দিতে হবে, ঠিক আছে কিনা? এখানে কি দিতে হবে? I2 দিতে হবে। হাইড্রোজেন গ্যাস এবং H2 গ্যাস তোমার বিক্রিয়া করলে কি হবে? উভমুখী বিক্রিয়ার সৃষ্টি হবে। আশা করি এতটুকু জিনিস বুঝতে পারছো, কারণ সমস্যা হওয়ার কথা না একদম, কিন্তু এগুলো বেসিক জিনিস, আমি শুরু থেকে বোঝাচ্ছি, আশা করি বুঝতে পারছো। আরেকটা জিনিস, শুধু উদাহরণ দেখো, FeCl5, তোমার এই বিক্রিয়াটা কি হবে? যখন বদ্ধ পাত্রে করব, এটা উভমুখী বিক্রিয়া হবে। উভমুখী তীর চিহ্ন দাও, FeCl3 প্লাস Cl2। বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা? আচ্ছা, এরপর আমরা নেক্সট যাব। আমরা দেখবো হচ্ছে কি তাপ শোষণের উপর বা তাপের উপর পরিবর্তন বা তাপের ধরনের পরিবর্তন। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলে রাখি, এটা হিন্টস দিয়ে রাখি, সেটা হচ্ছে কি একটা নোট লিখো, NV বিশেষ দ্রব্যষ্ট শর্ত সাপেক্ষে পৃথিবীর সকল বিক্রিয়া উভয়মুখী বিক্রিয়া বা উভমুখী বিক্রিয়া, উভমুখী। ভাই এটা কেমন কথা? এটা একটু এক্সপ্লেন করেন, এটা কেমন কথা? এটা কথাটা হচ্ছে, আমি একটা উদাহরণ দিই, সহজেই বুঝতে পারবা, একদম রিয়েলিস্টিক একটা উদাহরণ দিই। মনে করো তুমি অন্যজনের গীবত করতেছো বা তুমি অন্যজনের দোষ আরেকজনের কাছে তুমি বলে বেড়াচ্ছ, তোমার দোষ সেম রিসাইকেল হয়ে আরেকজনে তোমার দোষগুলো বলবে। তুমি অন্য একজনের একটা দোষ তুমি গোপন করছো, তাকে অন্যজনের সামনে থেকে তুমি লজ্জায় ফেলো নাই, তোমাকে আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে বাঁচিয়ে নেবে।
অথবা তুমি একজনকে এমন একটা সময় একটা জিনিস দান করছো, তার ওই টাইমে ওই জিনিসটা হচ্ছে কি খুবই দরকার, ওই টাইমে তুমি দান করছো কোনো প্রতিদানের আশায়, তুমি আল্লাহর হস্তে বা আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি দান করে দিছো। তুমি দেখবা অন্য কোনো সময় অন্য কোনো বিপদে তোমাকে অন্য জনে হেল্প করবে। তাহলে পৃথিবীটা হচ্ছে রিসাইকেলিং সবসময় ঘুরতে থাকে। বা সেম আমরা এই জায়গা থেকে বলতে পারি শর্ত সাপেক্ষে সকল বিক্রিয়া, আমাদের জীবনের ঘটনাগুলো আমরা এক একটা বিক্রিয়া বলতে পারি। সকল বিক্রিয়া তোমার কি বিক্রিয়া? উভমুখী বিক্রিয়া। বুঝতে পারছো কিনা উদাহরণ থেকে? কথা হচ্ছে এখন এটাকে আপনি রসায়নের ভাষায় কীভাবে বোঝাবেন, এটা আপনি রিয়েলিস্টিক তো আর রসায়নের ভাষায় আসবে না। রসায়নের ভাষায় দেখো, কোলা পাত্রে যে বিক্রিয়া আমরা উভমুখীর একমুখীর জন্য করছিলাম, বদ্ধ পাত্রে সে বিক্রিয়া আমরা কিসের জন্য করছি? দ্বিমুখী বা উভমুখীর জন্য আমরা ব্যবহার করছি। তাহলে কোলা এবং বদ্ধ এটা হচ্ছে কন্ডিশন, শর্ত, বুঝতে হবে। শুরুতে এই জন্য বলছি শর্ত সাপেক্ষে পৃথিবীর সকল বিক্রিয়া কি বিক্রিয়া? উভমুখী বিক্রিয়া। এবার আসো তাপের উপর, তাপের পরিবর্তনে বা আমরা বিক্রিয়া কয় প্রকার পাই? একটা হচ্ছে তাপ উৎপাদী, তাপ উৎপাদী বিক্রিয়া, আরটা হচ্ছে কি তোমার তাপ হারে বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে সে বিক্রিয়াকে আমরা বলবো তাপ উৎপাদী বিক্রিয়া। যে বিক্রিয়ায় তাপ শোষণ হবে অথবা তাপ হারাবে সে বিক্রিয়াকে আমরা কি বলবো? তাপ হারি বিক্রিয়া বলবো। তাপ উৎপাদী বিক্রিয়ার একটা উদাহরণ দেখো, খুবই একটা কমন উদাহরণ, তোমরা সবাই জানো, 3H2 প্লাস N2, এটা বিক্রিয়া করে কি হবে? 2NH3, 2NH3। এটা সমতা করছি দেখো, তোমার এখানে N দুইটা, H ছয়টা, H এখানে ছয়টা। এখন আমাকে বলো এখানে কত কিলোজুল তাপ উৎপন্ন হবে? তাপ উৎপন্ন হবে 180 কিলোজুল। এটা মনে রাখবা, এটা এমসিকিউতে যে কোনো সময় চলে আসবে। মনে রাখবা, মুখস্থ রাখবা কয়েকটা জিনিস, বিশেষ করে তোমাদের টেক্সট বইয়ে, তোমাদের রসায়ন বইয়ে যে বিক্রিয়াগুলো দেওয়া আছে ওইগুলা পরীক্ষার আগে দেখে যাবা, ওইগুলা থেকে সরাসরি চলে আসতে পারে, হেরফের হবে না। তাহলে দেখো আমরা এটাকে হচ্ছে অন্যভাবে লিখতে পারি। অন্যভাবে কি? আমরা যদি এটাকে ডেলেস দিয়ে লিখতে চাই, তো তাপের পরিবর্তন দিয়ে বোঝাতে চাই, তখন আমরা কিভাবে লিখবো? ডেলেস দিয়ে লিখতে গেলে এই জিনিসকে আমরা মাইনাসে নিয়ে আসবো। যখন তোমার ডেলেস এর মান নেগেটিভ তখন সে কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। যখন ডেলেস এর মান পজিটিভ তখন সে কি বিক্রিয়া? তাপ হারি বিক্রিয়া। দেখো আমি এখন তাপ হারে একটা উদাহরণ দেখাই, N2O2, উভমুখী বিক্রিয়া, তাপ উৎপাদী তাপ হারে সবগুলা বিক্রিয়া হচ্ছে উভমুখী বিক্রিয়া। তাহলে দেখো 2NO, এখন এটাকে কি বলবো? NO-কে আমরা কি বলি রসায়নের ভাষায়? নাইট্রিক অক্সাইড। সবাই একটা জিনিস ভুল করো, সেটা হচ্ছে কি N2O, NO2, এটাকে আমরা বলবো নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড। N2 এটাকে কি বলবো? নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড। NO এটাকে কি বলবো? নাইট্রিক। এগুলো ভুলা যাবে না, এগুলো ভুল করা যাবে না, একদম সিম্পল জিনিস, এগুলো ভুল করলে পরীক্ষায় মার্ক পাবা না। তাহলে এখানে আমাকে বলো N2O2, NO2NO, নাইট্রিক অক্সাইড, এখানে তোমার কত মোল ইয়া হয়? আচ্ছা এখানে একটা ভুল করছি, এটা 92 কিলোজুল হবে, এটা 92 কিলোজুল। তাহলে এখানে মাইনাস 92 কিলোজুল, তোমার 180টা হচ্ছে এই বিক্রিয়ার সাথে, মাইনাস 180 কিলোজুল সে তাপ হারাবে। উপমুখী তোমার তাপ হারে বিক্রিয়ার ক্ষেত্রে, এই বিক্রিয়ার ক্ষেত্রে সে কত তাপ হারাবে? এত। এখন এটাকে আমরা কিভাবে করব? ডেলএস এর মাধ্যমে প্রকাশ করব।
ডেলএস এর মাধ্যমে প্রকাশ করলে আমরা কি দিব, প্লাস 180 কিলোজুল। বুঝতে পারছি? এতটুকু জিনিস ক্লিয়ার। যখন ডেলএস এর মান তোমার কি আসবে, পজিটিভ আসবে, তখন সে কি বিক্রিয়া হবে, তাপ হারে বিক্রিয়া হবে। যখন ডেলএস এর মান নেগেটিভ আসবে তখন সে কি বিক্রিয়া হবে, তাপ উৎপাদে বিক্রিয়া হবে। তাহলে এতটুকুর মধ্যে আমি একটু সামারি বলি, সংক্ষেপে 1 মিনিটের মধ্যে একটা সামারি বলে। আমরা শুরুতেই পড়ছিলাম রাসায়নিক বিক্রিয়া, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তনের শুরুতে পড়ছিলাম ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনের সূত্রগুলো কি কি? প্রথমত স্থায়ী পরিবর্তন হতে হবে, অভ্যন্তরীণ পরিবর্তন হতে হবে, রিভার্স করা খুবই কঠিন। 3 নম্বর হচ্ছে আমরা পড়ছিলাম 2 নম্বর সেক্টরে এসে দিকের উপর বিক্রিয়ার প্রকারভেদ, 2 প্রকার, তাপ উৎপাদী, একমুখী বিক্রিয়া, দ্বিমুখী বিক্রিয়া। আরেকটা জিনিস বলছিলাম শর্ত সাপেক্ষে সকল বিক্রিয়াই উভমুখী বিক্রিয়া। এরপরে আমরা আসছে কোথায়, তাপ উৎপাদী, তাপের উপর পরিবর্তন বা তাপ শোষণ বা তাপ গ্রহণের উপর আমরা একটা জিনিস জানছি, সেটা হচ্ছে কি তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ হারে বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া কি, যে বিক্রিয়ায় তাপের উৎপাদন হয় বা যে বিক্রিয়ায় তাপ বাড়ে তাকে আমরা কি বলবো, তাপ উৎপাদী বিক্রিয়া বলবো। যে বিক্রিয়ায় তাপের শোষণ হয় বা তাপ হার হয় বা তাপের হ্রাস হয় সেই বিক্রিয়া আমরা কি বিক্রিয়া বলবো, তাপ হারে বিক্রিয়া বলবো। তাহলে আমরা জাস্ট সুন্দর কয়েকটা উদাহরণের মাধ্যমে জিনিসগুলো বুঝাইছি। তোমাদেরকে ডেলএস পরীক্ষা যদি ডেলএস মান হিসাব করতে দেয় আশা করি পারবা। ওকে, আমরা এরপর নেক্সটে যাব, আস্তে আস্তে আমরা ডিপে যাচ্ছি। এগুলো হচ্ছে একদম একদম ক্লাস 8 এর বেসিক বলতে পারো এই জিনিসগুলো। ক্লাস 8 এর রাসায়নিক পরিবর্তন একটা চ্যাপ্টার আছে মেবি অষ্টম অধ্যায়, ওটাতে এগুলো আছে, একদম শর্ট জিনিস। এখন থেকে মেইন শুরু হবে তোমাদের মেইন বিক্রিয়া ইলেকট্রনের উপর। আমরা যেহেতু রসায়ন নিয়ে কাজ করব তাহলে আমাদেরকে পরমাণুতে যাইতে হবে, পরমাণুতে গেলে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাবো। ইলেকট্রনের উপর হিসাব করে ইলেকট্রনের উপর হিসাব করে তোমার রাসায়নিক বিক্রিয়া 2 প্রকার। একটা হচ্ছে তোমার রেডক্স আর একটা হচ্ছে নন রেডক্স। রেডক্স কি, রেডক্স অর্থাৎ জারণ বিজারণ, আর একটা হচ্ছে কি জারণ বিজারণ নয়। তাহলে রেডক্স এই জিনিসটা আসছে 2টা জিনিস থেকে, একটু ভালো করে বুঝতে হবে। এখান থেকে কিন্তু মেইন পড়াশোনা শুরু এই চ্যাপ্টারে, রেড এবং অক্স থেকে, রিডাকশন এবং অক্সিডাকশন থেকে এই জিনিসগুলো আসছে মেইনলি। রিডাকশন, তাহলে আমরা জিনিসগুলো বুঝতে পারছি তো। রেডক্স, রেড এবং অক্স, জারণ এবং বিজারণ, যে বিক্রিয়া একসাথে ঘটবে তাকে আমরা জারণ বিজারণ বলবো। এবং এই জিনিসগুলো এখান থেকে আসছে, বুঝাতে পারছি? আশা করি বুঝতে পারছো। এখানে না বোঝার মতো অত কঠিন কিছুই নাই। ওকে, এখন আমরা নতুন একটা টপিক জানবো, সেটা হচ্ছে কি জারণ সংখ্যা। যেহেতু জারণ বিজারণ আসতেছে তাহলে আমরা আস্তে আস্তে ডিপ পড়ালেখার দিকে যাচ্ছি, তোমাদের মেইন পড়ালেখার দিকে আমরা যাচ্ছি। জারণ সংখ্যা, জারণ সংখ্যা জিনিসটা কি, জারণ সংখ্যা জিনিসটা কি আগে একটু বলো, কারো বেসিক আইডিয়া আছে কিনা দেখি আমি পূর্ববর্তী। জারণ সংখ্যা দেখি তোমরা একটু 1 মিনিটে বলো তো জারণ সংখ্যা সম্পর্কে তোমাদের বেসিক আইডিয়া কতটুকু। দেখি 1 মিনিটে তোমরা বলো, তোমাদের কমেন্ট আশা করতেছি। জারণ বিজারণ সম্পর্কে তোমরা কি জানো? সংক্ষেপে যদি বলি তাহলে হবে পরমাণু অবলিক অণুর গৃহীত অথবা বর্জিত ইলেকট্রন সংখ্যা। জারণ বিজারণ কথাটা একদম সংক্ষেপে, আজকের পর থেকে আর এগুলো নিয়ে ভুল করার কোনো ওয়ে নাই। জারণ বিজারণ হচ্ছে কি পরমাণুর বা অণু গৃহীত অথবা বর্জিত ইলেকট্রন সংখ্যা।
জারণ বিজারণের কয়েকটা বেসিক রুল দিয়ে আমরা শুরু করব। এক নাম্বার, পরমাণু বা অণুর যদি চার্জ না থাকে, পরমাণু বা অণুর যদি চার্জ না থাকে, অর্থাৎ একটা পরমাণু তখন চার্জ না থাকে, চার্জহীন বলতে একটা পরমাণু কি বোঝায়? সে ইলেকট্রন গ্রহণও করে নাই, সে ইলেকট্রন ত্যাগ করে নাই। আমরা পঞ্চম অধ্যায়ে কিন্তু ডিপ আলোচনা করছি এগুলো নিয়ে, অ্যানায়ন ক্যাটায়ন নিয়ে ডিপ আলোচনা করছি। যারা ওই ক্লাসটা মিস দিচ্ছে তারা ক্লাসটা করে নিবা। তোমার কি লিখছি? পরমাণু বা অণুর যদি চার্জ না থাকে তাহলে জারণ সংখ্যা কত হবে বলো তো? শূন্য হবে। তার এক নম্বর শর্ত আমরা দেখলাম কি, যখন তার মধ্যে কোনো চার্জ নাই তখন সে কি হবে? শূন্য হবে। বলো তো Na এর জারণ সংখ্যা কত হবে? +1? নো। এখন Na এর জারণ মান তোমার কত হবে? সে শূন্য অবস্থায় আছে। আমরা কি কোনো ইয়া দিছি? তাহলে Na এর জারণ মান কত হবে? শূন্য হবে। ম্যাগনেসিয়াম শূন্য। অ্যালুমিনিয়াম শূন্য। সিলিকন শূন্য। ক্লোরিন শূন্য। ফ্লোরিন শূন্য। তাহলে বুঝাতে পারছি এখান থেকে মোরাল দৃষ্টি আমরা কি বুঝছি? যখন একটা মৌল মুক্ত অবস্থায় থাকবে বা একটা অণু মুক্ত অবস্থায় থাকবে, তখন কি হবে? তার কোনো কি হবে না, জারণ মান থাকবে না। তখন তার জারণ মান হবে কত? শূন্য। ওভারঅল বুঝতে পারছি। এরপর 2 নম্বর রুল যাব। যদি কারো উপর কোন চার্জ থাকে, যদি অণু বা পরমাণুর উপর চার্জ থাকে, অণু অবলিক পরমাণুর উপর চার্জ থাকে, অর্থাৎ এখন সে ইলেকট্রন ট্র্যাক করতেছে অথবা গ্রহণ করতেছে, তাহলে সেটাই তার জারণ সংখ্যা। একটা জিনিস, জারণ, আমি একটা জিনিস বলে রাখি, জারণ কারা কাজ করে? যারা ধাতু আছে তারা। তো যারা তোমার কি করে? আচ্ছা, এখান থেকে আমি একটা জিনিস তোমাদেরকে, একটা জিনিস সুন্দর একটা জিনিস মনে রাখার সংকেত, জারণ বিজারণ সম্পর্কে একটা জিনিস মনে রাখবা। সেটা হচ্ছে কি, একটা ছন্দ আছে, খুবই ফেমাস ছন্দ, জারণ বারণ সারণ বিজারক। ফেমাস একটা ছন্দ, মনে রাখার চেষ্টা করবা। জারণ সমান কি? বারণ, ইলেকট্রন বাড়বে। সারণ, ইলেকট্রন ত্যাগ করবে, বিজারক হবে। তাহলে আমরা জারণ সম্পর্কে কি কি জানলাম? জারণ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। জারণ, বারণ, ছাড়ন, বিজারক। যে জারণ, সে ইলেকট্রন বাড়বে, তার ইলেকট্রন বাড়বে, মুক্ত মূল থেকে ইলেকট্রন বাড়বে, এবং সে কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে, এবং সে কি হবে? বিজারক পদার্থ হবে। তাহলে বিজারণটা তার উল্টা। বুঝতে পারছো তো? বিজারণটা কি হবে? তার উল্টা। এখন আমাকে বলো, এখানে এখন Na ছিল মুক্ত মূল, এখানে তাই 0 লিখছি। এখন Na প্লাস দিলাম, এখন কত আসবে? এর জারণ মান কত আসবে? +1। জারণ সংখ্যা লিখতে প্লাস অথবা মাইনাস, এমনি তো আমরা প্লাস, এরকম একটা প্লাস হলে এখন সামনে কি আছে? কিছু নাই, মানে এক আছে, প্লাস আছে না, ওটা তো আমরা ইউজ করি না। কিন্তু জারণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে? ইউজ করতে হবে। তাহলে Na+1, পটাশিয়াম প্লাস, তার মানে কি? পটাশিয়াম +1। অর্থাৎ গ্রুপ একের সকল মৌল কি তোমার +1। এখন তোমার গ্রুপ 2 আসো, ম্যাগনেসিয়াম 2+, তার মানে তার জারণ মান কত? +2। ক্যালসিয়াম 2+, +2। অ্যালুমিনিয়াম 3+, তার জারণ মান কত? +3। এখন আসো, কার্বনের জারণ মান কত? হ্যাঁ, একটু বলো তো, কে জানো কার্বনের জারণ মান কত? কার্বনের জারণ মান কত বলো? আরটা। এখন যৌগের ক্ষেত্রে দেখি, SO4 2-, এই যৌগে কত? -2। NO3- কত?
1 বুঝতে হবে কিন্তু MnO4 মাইনাস, তাহলে এখানে মাইনাস। আর আমি এখান থেকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে কি তোমার যদি অণুর উপর চার্জ থাকে, অণুর উপর যখন চার্জ থাকবে সে যখন ইলেকট্রন আদান প্রদান করবে তখন তার চার্জে হবে তার কি জারণ মান। বুঝতে পারছো কোন লাইনটা? আচ্ছা, ওই যে জারণ সমান তোমার বাড়ন ছাড়ন, তোমার আর কি বললাম, হ্যাঁ বাড়ন ছাড়ন এবং বিজারক, ওই লাইনটা। আচ্ছা, এটা সামনে আরো গেলে কিন্তু অনেক সুন্দরভাবে বুঝতে পারবা। হুম, আপাতত এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা এটা আমি হচ্ছে সামনে আরো ডিটেলসে এটা জিনিসটা বোঝাবো আমি, সমস্যা নাই, ওটা হচ্ছে আমাদের ডিটেলস আছে সামনে, অনেক ডিটেলস আছে, জাস্ট এটা মাথায় আসলে এই জন্য একটা বলে রাখলাম সংখ্যার একটা জিনিস। তাহলে এতটুকু জিনিস আমরা বুঝতে পারছি কিনা, যখন কোন একটা মৌলের মুক্ত অবস্থা থাকবে তার কখনো যখন তার ইলেকট্রন কাউকে ইলেকট্রন দানও করবে না, সে গ্রহণও করবে না। না বাবা, আমি কাউকে টাকা ধার দিব না, আমি কারো থেকে টাকা ধার নিব না, এখন আমি সিঙ্গেল আছি, এখন আমি মুক্ত আছি, আমি কোনো রিলেশনে যাব না, কোনো আমি শেখা খাবো না, তাহলে আমি আমার কি হবে না, ইলেকট্রন আদান প্রদান হবে না, তখন আমার জারণ সংখ্যা কত আসবে? শূন্য। আমার মাথার উপরে আসবে কত? শূন্য। আমার কোনো বোঝা নাই। যখন আমার বোঝা আছে, মনে করে এখন আমি এখন রিলেশন আছে, বা আমি এখন রিলেশন থেকে ব্রেক করছি, তাহলে যদি রিলেশন থাকে প্লাস, যদি রিলেশন থেকে ব্রেক করি তাহলে মাইনাস। যখন আমার চার্জটা থাকবে, আমি ওটাকে চার্জ বোঝাচ্ছি, যখন আমার চার্জটা থাকবে তখন আমার কি হবে, তোমার যে চার্জে থাকবে, যা চার্জের যে মানটা থাকবে সেই মানটা কি তার কি হবে, জারণ সংখ্যা। আশা করি এতটুকু জিনিস বুঝতে পারছো, এতটুকু জিনিসে কনফিউশন থাকার কথা না। ওকে, কনফিউশন ক্লিয়ার হয়েছে? ওকে, 3 নম্বর, এখন আসবো খুব একটা ইন্টারেস্টিং জিনিস, একটা যৌগের মধ্যে মৌলের জারণ মান আমরা জানবো। যৌগে মৌলের জারণ মান, এটা কিন্তু তোমাদের গ নম্বর প্রশ্নে কিন্তু মাস্ট আসবেই, এই অধ্যায় থেকে প্রশ্ন হবে। আর এই জারণ মান নির্ণয় করতে দিবে না, এটা কখনো হতে পারে না। তোমার এখানে একটা জিনিস হিসাব করতে হবে, যখন তোমার যৌগে থেকে জারণ মান নির্ণয় করতে হবে তখন একটা জিনিস তোমাকে বুঝতে হবে কি, পৃথিবীর সব কিছু আপেক্ষিক। পৃথিবীর সব কিছু আপেক্ষিক। মনে করো আমি এখন আমি 10,000 টাকা ইনকাম করতেছি, আমি এমন একটা সোসাইটিতে থাকি যারা হচ্ছে 10,000 টাকার মধ্যে আশেপাশে ইনকাম করে, তার মানে আমার খরচ করে আমার যদি 500 টাকা থাকে আমি এখানে হ্যাপি আছি। অথবা আমার এমন একটা পর্যায়ে আমি এ প্লাস পাইলে, বা আমার আশেপাশে সবাই এ প্লাস পাইছে, তাহলে আমি এ প্লাস পেয়ে খুশি। যখন আমি ঢাকার মধ্যে বা সেন্ট্রালে যাব, তখন ওখানে হচ্ছে ম্যাক্সিমামে তোমার গোল্ডেন পাবে, তখন আমি এ প্লাস পেয়ে কিন্তু তখন খুশি হব না, বা আমি 4.50 আপ করলে কিন্তু আমি খুশি হব না, তখন আমার হ্যাপিনেসটা কিন্তু পাল্টে যাবে। এটাকে আমরা বলছি আপেক্ষিক। একটার সাথে আরেকটা যখন তুলনা হবে তখন ওটাকে বলা হয় আপেক্ষিক। মৌলের যোগ, একটা যোগের মধ্যে মৌল দেওয়া আছে, ওগুলো যার মান আমাদেরকে হিসাব করতে হবে। ওইগুলো জিনিস কিভাবে হিসাব করব? আপেক্ষিক হিসাব। একটার সাথে আরেকটা তুলনা করব, একটার সাথে আরেকটা কি করব, তুলনা করব। তাহলে আমাদের যখন আমরা তুলনা করব তখন আমরা জিনিসগুলো সুন্দরভাবে বের করতে পারবো। ওকে, গট ইট? বুঝতে পারছো কিনা এতটুকু জিনিস? এখন আমি তোমাদেরকে একটা জিনিস, আপেক্ষিকের আগে একটা জিনিস মুখস্থ করাই, বা একটা জিনিস খুবই সুন্দর একটা জিনিস। গ্রুপ 1-এর জন্য জারণ মান কত কত হবে? Na প্লাস প্লাস 1, পটাশিয়াম প্লাস প্লাস 1, গ্রুপ 1-এর জন্য, যেটা ধাতু। গ্রুপ 2 ম্যাগনেসিয়াম 2 প্লাস প্লাস 2। আচ্ছা, আমি যদি এইভাবে প্লাস চিহ্নটা দিয়ে দিই তাহলে তো বুঝতে পারবা, আমার এত ডিটেলসে লেখার দরকার নেই, কারণ যেহেতু আমি এর আগে বুঝাইছি, যখন তোমার মুক্ত মূল্য হবে তখন শূন্য হবে, যখন চার্জ আকারে থাকবে তখন তোমার কি হবে, ওটা হচ্ছে তোমার জারণ মান আসবে। তাহলে Na প্লাস K প্লাস Mg 2 প্লাস Ca 2 প্লাস গ্রুপ 13 অ্যালুমিনিয়াম 3 প্লাস। এখন আসো গ্রুপ 17 F মাইনাস Cl মাইনাস
বি এর মাইনাস, অর্থাৎ 1 1। গ্রুপ 16 সালফার, সালফারের আগে কি আছে? ফ্লোরিনের আগে তোমার অক্সিজেন আছে না? ও 2 মাইনাস, সালফার 2 মাইনাস। আপেক্ষিক কিন্তু একটার সাপেক্ষে আরেকটা কাজ করতেছে। গ্রুপ 15, গ্রুপ 15 নাইট্রোজেন 3 মাইনাস, ফসফরাস 3 মাইনাস। তাহলে আমি খুব একটা সহজ এবং সুন্দর একটা ফ্লো এখান থেকে আসতে পারতেছে। সেটা হচ্ছে কি, গ্রুপ 1 গ্রুপ 1 1, গ্রুপ 2 2, গ্রুপ 1 1, গ্রুপ 2 2, গ্রুপ 13 3, গ্রুপ 1 1, গ্রুপ 2 2, গ্রুপ 13 3, গ্রুপ 17 1, গ্রুপ 16 2 2, সেটা হচ্ছে মাইনাসের। গ্রুপ 1 2 হচ্ছে প্লাসের, মনে রাখবা। গ্রুপ 17 মাইনাসের 1, গ্রুপ 16 মাইনাসের 2, গ্রুপ 15 মাইনাসের 3। ওকে, ক্লিয়ার? রুমের দরজা বন্ধ করে একবার আমার সাথে সাথে বলো জিনিসটা। গ্রুপ 1 এ 1 ধনাত্মক, গ্রুপ 2 2 ধনাত্মক, গ্রুপ 13 3 ধনাত্মক, গ্রুপ 17 ঋণাত্মক 1, গ্রুপ 16 ঋণাত্মক 2, গ্রুপ 15 ঋণাত্মক 3। ওকে, মনে মনে তুমি রুমের মধ্যে দরজা বন্ধ করে চিল্লাইতে চিল্লাইতে এগুলো বলো, তাহলে মুখস্থ হয়ে যাবে। ওকে, আমরা এখান থেকে আরো কয়েকটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস জানি। যেমন জিঙ্কের ক্ষেত্রে, জিঙ্কের জারণ মান কত? +2। কপারের জারণ মান কত? +2। ওকে, কপারের জারণ মান কত? +2। আয়রনের জারণ মান কত? লিখবা। ওকে, তাহলে বুঝতে পারছো? এখন আমাদের এই জিনিসটা বুঝতে পারছো কিনা? এখন কিন্তু আমরা সহজেই খুব সুন্দরভাবে ম্যাথের মধ্যে ইমপ্লিমেন্টেশন করব। ওকে, এখন আমি তোমাদেরকে ম্যাথ দেখাবো, সেটা হচ্ছে শর্টকাট ওয়েতে দেখাবো এমসিকিউ করার জন্য। সিকিউর জন্য তোমরা তো গানে দেখবা ওই ম্যাথগুলো, লম্বা ম্যাথ, এক্স ধরে একটা মৌলের সাথে এক্স ধরে বা একটা যৌগের মধ্যে এক্স ধরে বের করো, ওটা তোমরা জানোই। আমরা আজকে শর্টকাটে কিছু জিনিস দেখবো। যেমন মনে করো CuSO4, এখানে তোমাকে এস এর জন্য বের করতে বললো। এখানে তোমাকে কার জন্য বের করতে বললো? এস এর জন্য। এখন আমাকে তাকাইতে হবে ও এর জারণ কত? ও গ্রুপ 16 -2। তাহলে এখানে একটা ওর জন্য যদি -16 তোমার 2 হয়, 4টা ওর জন্য কত হবে? -8। এটা একটু ভেঙে ভেঙে বোঝাচ্ছি। তাহলে আমি এখানে কি লিখবো? -8। আলটিমেট আমাকে এই জিনিসটা সমান 0 বানাতে হবে। জারণ মান বের করার একটা উপায় কি? এখান থেকে শর্টকাটে এই জিনিসটা সমান কি বানাতে হবে? 0 বানাতে হবে। তাহলে তোমার কি দরকার? আমাদেরকে এস এর মান, জারণ মান বের করতে বলছে না? তাহলে ও সমান কত? আমরা -8। কপারের জারণ মান কত আমরা জানি? কপারের জারণ মান +2। এখন আমাকে বলো আর কত বাকি থাকে? আর কত যদি আমি এখানে ফিল আপ করি, সে কি হবে? +-0 হবে। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর। এখানে আর যদি 6+ দিয়ে দিই, তাহলে সে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এটা কিন্তু 0টা লিখতে হবে না, আমি এটা বোঝার স্বার্থে বলছিলাম। ওকে, বুঝতে পারছো? তাহলে এখানে দেখো, সুতরাং এস এর জারণ মান কত? +6। প্লাস যদি না দাও, কেটে দিবে। এস এর জারণ মান প্লাস না দিলে কেটে দিবে। বুঝতে পারছো? এখন বলো H2SO4, এখানে এস এর জারণ মান কত হবে? একটু বের করে দেখেন ভাইয়া। এস এর জারণ মান সেম, -8 +2 +6। ওকে, বুঝতে পারছো? এরপর আটটা আসো, KMnO4। এখান থেকে Mn এর, তোমার Mn এর ম্যাঙ্গানিজের জারণ মান বের করো। -8 +1। আর কত লাগে? +7 দিলে সে কি হয়ে যায়? সুতরাং Mn সমান +7। বুঝতে পারছো? এখন কি পারবা? এই জিনিসগুলোকে এখন সহজ হয়ে গেছে কিনা? এখন পারবা কিনা? আরেকটা জিনিস, এখানে একটা ট্রিক আছে, সেটা আমি একটু এখন করাবো। ট্রিকটা দেখো, K2 CH2O7। এখানে দেখে তুমি ক্রোমিয়ামের জন্য বের করো তো, K2 এর জন্য বের করো তো, কত বের করতে পারবা? K2 এর জন্য বের করো। তাহলে O7 তার মানে কত হচ্ছে তোমার? 14 প্লাস K2। এখন কত দিতে হবে? 12 দিতে হবে। কত দিতে হবে? 12 দিতে হবে। তাহলে 14টা হয়। এখন তুমি এখানে K2 এর জন্য কত পাইছো? +12।
সুতরাং তুমি শুধুমাত্র কে আর জন্য কত পাবো, +6 পাবো। ওকে, ক্লিয়ার। এখানে কিন্তু কে আর টুর জন্য তুমি কে আর জন্য তোমাকে কে আর এর জন্য বের করতে বলছে, কে আর টু না। তাহলে তোমাকে এখান থেকে বের করতে বলছে কি, কে আর এর জারণ মান বের করো। তাহলে তুমি এখান থেকে কে আর এর জারণ মান কত বের করলা, +6। এখন আসো, যেগুলো আয়ন দেওয়া থাকবে সেগুলোর জন্য আমরা একটা বের করা শিখি। যেগুলো আয়ন দেওয়া থাকবে সেগুলোর জন্য বের করা শিখি। মনে করো তোমাকে এই জিনিসটা দেওয়া আছে, SO4 2-। এটার জন্য আমরা কি করব, দেখো স্বাভাবিকই তো, আগে তুমি এই -2 জন্য বা এই -2 যে আয়নটা দেওয়া আছে সেটার জন্য তুমি মনে মনে এক্সট্রা করে একটা +2 দাও। ওটাকে প্রশমিত করার জন্য তুমি একটা মনে মনে একটা জিনিস ধরো। এখন এটা কাজ করো, -8, তুমি এখানে কত দিতে হবে, SO4 এর জন্য তোমার আর কত দেওয়া লাগবে, +8 দেওয়া লাগবে উপশম হওয়ার জন্য। তাহলে এখান থেকে তুমি S এর জারণ মানটা সুন্দরভাবে বের করতে পারছো। ধরো এখন তোমাকে বলো MnO4-। এখান থেকে তুমি কি করবা, প্রথমত তুমি -1 এর জন্য সুন্দর মতো একটা +1 ধরে নিবা, এটা মনে এটা লিখবা না। এখন O4 এর জন্য তোমার আর ধরো তোমার এখানে কি দিবা, +8। ওকে, বুঝতে পারছো? ও সরি, একটু দাঁড়া, একটু। আচ্ছা, এটা আমরা একটু আরেকবার দেখি। SO4 2-। এটার জন্য আমরা কি করব, এইটাকে উপশম করার জন্য আগে মনে মনে একটা কি দিয়ে দিব, +2 দিয়ে দিব, +2 দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে আমার এখানে ওর জন্য কত আসছে, O4 এর জন্য -8। আর কত লাগাই আমাকে এটাকে উপশম করার জন্য, আর কত লাগে, +6 লাগে। তাহলে এখান থেকে সালমানের জার্মান কত পাবো, +6। এটাকে ধরো MnO4-। এখান থেকে ধরো এটাকে উপশম করার জন্য কত দেবো, 1 দিব, -8। এখন আমাকে কত দেওয়া লাগবে, আর 7 দেওয়া লাগবে। তাহলে এখানে Mn এর জারণ মান কত, +7। ওকে, এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা, এতটুকু কনফিউশন আছে? শেষ করো, তুমি লাইভে থেকে শেষ করো। বাকিদের ব্যবস্থা কালকে থেকে করতেছি। আমি কালকে থেকে ওদের ক্লাস নেওয়া দেখবো, কেমনে ক্লাস করো ওরা। কয়েকজন আমাকে মেসেজ দিয়েছে পার্সোনালি সমস্যা আছে, ঠিক আছে, বাকিদের অবস্থা আমি দেখবো কালকে। আচ্ছা, শেষ করো। তাহলে আমরা এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা, তুমি এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। এতটুকুর মধ্যে তোমার কোনো কনফিউশন আছে কিনা? কনফিউশন আছে এতটুকুর মধ্যে? ওকে, আমরা কিন্তু আর বেশি দূর নাই, আমরা কিন্তু খুবই একদম সামনের দিকে আমরা খুবই দ্রুত হারে আগা যাচ্ছি। আমরা বুঝে খুব সুন্দরভাবে আমরা সামনের দিকে আগা যাচ্ছি। যদি ওই ম্যাথ এক্স বা কিভাবে বের করতে হয় জিনিসটা যদি না জানো, তাহলে আমাকে বলবো, আমি ওটার জন্য এক্সট্রা ভিডিও আছে, ওটা দিয়ে দিব। আশা করি ওটা সবাই পারবা। এই জন্য আমি শর্টকাটটা শিখাইলাম। এখানে একটা বাড়ি কাজ দিব, ব্লিচিং পাউডারের ক্লোরিনের জারণ মান বের করো। ব্লিচিং পাউডারে ক্লোরিনের জারণ মান বের করো। এটা হচ্ছে কি তোমার HW। ওকে, এখন আসো আমরা হচ্ছে কি দেখব, এখন একটা খুবই সুন্দর একটা জিনিস দেখব, সেটা হচ্ছে কি রেডক্স বিক্রিয়াগুলো আমরা এখন দেখব। রেডক্স, আমার মতো করে ঘর বানাও, রেডক্স। রেডক্স বিক্রিয়া কয় প্রকার? 4 প্রকার: সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন। সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন। রেডক্স বিক্রিয়ারা কয় বাই? 4 বাই। তারা কয় বাই? 4 বাই।
সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া অথবা বিয়োজন, প্রতিস্থাপন, দহন। সংযোজন, একসাথে নিয়ে আসো। বিয়োজন অথবা বিযোজন, প্রতিস্থাপন এবং দহন। ওকে, তাহলে সংযোজন বিক্রিয়া জিনিসটা কি একটু সংক্ষেপে বুঝি। যে যৌগে বা যে বিক্রিয়ায় দুইটা মৌলের সংযোগ ঘটায় বা যুক্ত করানো হয় তাকে সংযোজন বিক্রিয়া বলা হয়। বিয়োজনটা কি, যে মৌলে বা যে বিক্রিয়ায় একটা যৌগ থেকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে যাব বা পরমাণুতে যাবে সেটাকে আমরা কি বলবো, তোমার বিয়োজন বিক্রিয়া বলবো। প্রতিস্থাপন কি, একটার জায়গায় আমি ঠেলা দিয়ে বা একটা আমি বল প্রয়োগ করে কম শক্তিশালী মৌলকে ঠেলে দিয়ে আমি আরেকটা আমি দখলদারি করে নিয়ে নিব, সেটাকে আমরা প্রতিস্থাপন বলবো। দহন কি, যে বিক্রিয়া তাপ উৎপন্ন হবে বা আগুনের সহায়তায় যে বিক্রিয়া জ্বলবে তাকে আমরা কি বলবো, দহন বিক্রিয়া বলবো। এই আগে আমরা এই জিনিসগুলো বোঝার আগে আমরা একটা সুন্দর একটা জিনিস জানবো, জারণ বিজারণ যে আমি বললাম না, ওটা একটা সুন্দর একটা ইমপ্লিমেন্টেশন আমি দেখবো। তাহলে দেখো, প্রথমত Cu প্লাস ZnSO4 জিঙ্ক সালফেট বিক্রিয়া করে কি হবে, CuSO4 প্লাস জিঙ্ক। কপারের তুলনায় তোমার জিঙ্ক হচ্ছে কম শক্তিশালী, সেজন্য কপার কি করছে, তার জিঙ্কের স্থানান্তর দখল করছে। এখানে দেখো, তাহলে জিঙ্ক এখানে মুক্ত মৌল না, এখানে কি জিঙ্ক কোন কাজ করছে, করে নাই, জিঙ্ক মুক্ত মৌল। এখানে তোমার এখানে কপার মুক্ত মৌল, এখানে জিঙ্ক কি মুক্ত মৌল। ওকে, ইজ ইট ক্লিয়ার? এতটুকু জিনিস ক্লিয়ার কিনা? এখানে জিঙ্ক কপার মুক্ত মৌল, এখানে তোমার কি জিঙ্ক মুক্ত মৌল, এতটুকু জিনিস ক্লিয়ার কিনা? এখন দেখো এখানে কে কাজ করছে, তোমার তুমি সালফেটে যোজন কত জানো, এইটার তুমি যোজনী SO4 শুরু থেকে দেখে আসছিলাম না, SO4 এর জন্য 2-, তাহলে সালফারের যোজনী কত, 2-। কাজ করছে কে, এখানে বিক্রিয়া করছে সালফাইড। তাহলে দেখো SO4 2-, ধরো আমি এটার জন্য দিই 2 নিচে দেখি 2-। এখন এটাকে প্রশমিত করার জন্য জিঙ্কের জারণ মান কত, +2, 2- +2। এখানে দেখো তোমার সেম সালফেট কত, 2- না, সালফেট 2-। এটাকে প্রশমন করার জন্য কে আসছে, +2, তোমার কে আসছে, +2। ওকে, তাহলে এখন এটা হচ্ছে তোমার কি, এটা কি আগে একটু বলো, এটা কি মুক্ত মৌল। তাহলে আমি একটা জিনিস বলছিলাম না, জারণ সমান বারণ সারণ বিজারণ। এইখান থেকে একটা প্রশ্ন আসবে তোমাদের, জারণ বিজারণ একই সাথে যুক্ত ক্রিয়া করে বা যুক্ত পদ ঘটায়, ওটা তোমাদেরকে ব্যাখ্যা করতে বলবে। তাহলে আমাকে বলো এখানে হচ্ছে কাজ করছে কি, দেখো এখানে SO4 2-, এখানে SO4 2-। এই SO4 2- কে আমরা কি বলতে পারবো, দর্শক আয়ন, যেহেতু তার এইখানেও যা ওইখানেও তা, দর্শক আয়ন। তাহলে SO4 তোমার এখানে যেহেতু পরিবর্তন হয় না, ওখানেও গিয়ে পরিবর্তন হয় নাই, তার মানে সেই কি দর্শক আয়ন। এতটুকু জিনিস আমাকে বুঝছো কিনা একটু বলো তো, এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা? ওকে, তাহলে এখন দেখো এখানে তোমার আছে কি 0, এখানে তোমার কত, এর দুজনে কত +2 না, তার মানে কি সে বাড়ছে না, সে এই জায়গায় বাড়ছে কিনা। আচ্ছা, এটা আমি উপরের দিয়ে নিয়ে যাই, এই জায়গায় বাড়ছে কিনা, তোমার এই জায়গায় কপার বাড়ছে কিনা। এখন এখানে +2, এখানে ছিল 0, তার মানে সে কপার কি হয়েছে, বাড়ছে। তোমার সে কয়টা ইলেকট্রন দান করছে, +2টা ইলেকট্রন সে কি করছে, দান করছে কিনা।
হুম দেখো কপার এখানে সহ তোমার মুক্ত মূল, তোমার মাইনাস কখন হয় যখন দান করে তখন মাইনাস লিখি না আমরা। আর তোমার কি হয়, এখানে তোমার কপার দুইটা হয়ে গেছে বাড়ছে, আর জিঙ্ক এখানে হচ্ছে কি তোমার এখানে হচ্ছে জিঙ্ক মুক্ত মূল, এখান থেকে এখানে গেছে জিঙ্ক কমছে +2 ইলেকট্রন। তাহলে আমাকে বলো প্রথম আমরা জারণ সম্পর্কে জানছিলাম বাড়ন, ইলেকট্রন বাড়ছে, 0 থেকে 2 গেছে তার মানে ইলেকট্রন বাড়ছে। এখন সারণ, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে না, কয়টা ইলেকট্রন ত্যাগ করছে, তার কয়টা ইলেকট্রন ত্যাগ করছে, এই বিক্রিয়ার জন্য 2টা ইলেকট্রন ত্যাগ করছে না, তাহলে সে ছাড়ছে। এখন বিজারক কে হবে, যে জারণ সে হচ্ছে কি বিজারক, যে জারণ সে হচ্ছে কি বিজারক। এখানে জারককে তোমার কে কপার না, কপার কি না, সরি জারক তোমার জিং 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 বিজারক এবং জারক। আচ্ছা, এটা আমরা এইখান থেকে জিনিসটা বের করব। আগে উপরের ডায়াগ্রামটা বুঝছো কিনা আমাকে একটু বলো তো, উপরের ডায়াগ্রামটা বুঝছো কিনা। প্রথমত কভার ছিল তোমার মুক্ত মৌল, ও দাঁড়াও একটু, এখানে আমি কভারের জায়গায় একটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে, এটা একটু ঠিক করি, 1 মিনিট। এটার জন্য আমি বলি কি আমার জারণ বিজারণ মিলে না কেন, দেখো কি দেওয়া আছে, জিঙ্ক দেওয়া আছে প্লাস কপার সালফেট দেওয়া আছে, উভমুখী বিক্রিয়া, তোমার কপার হচ্ছে জিঙ্ক তুলনামূলক শক্তিশালী, সে কি করবে, সে প্রতিস্থাপন করবে জিঙ্ক সালফেট প্লাস কপার। এখন আমাকে বলো এখানে জিঙ্ক হচ্ছে তোমার কি মুক্ত মৌল, এখানে কপার কি মুক্ত মৌল, এখানে বিক্রিয়াগুলো হয়েছে কার কার মাঝে, এই জায়গায় এই জায়গায়। এখানে কপার তার যোজনী কত -2 না, এখানে তার যোজনী কত +2, এখানে তার যোজনী +2, এখানে তার যোজনী -2, তাহলে চেঞ্জ হয়েছে এই দুইটা জায়গায়। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে কপার চেঞ্জ হয়েছে, এখানে তোমার জিঙ্ক চেঞ্জ হয়েছে, মাঝখানে SO4 2- এই যে SO4 2- বান্দাটা টিকেতে গেছে, এই আয়নকে আমরা বলবো কি দর্শক আয়ন। তাহলে এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা, দর্শক আয়ন পর্যন্ত জিনিস বুঝতে পারছি কিনা আমরা, দর্শক আয়ন পর্যন্ত জিনিস বুঝতে পারছি না, যদি বুঝে থাকি তাহলে এখানে দেখবো আমরা কি 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 চেঞ্জ হয়েছে। দেখো তোমার এখানে কপার দুইটা থেকে তোমার এখানে বাড়ছে না, মুক্তমূল হয়েছে কিনা, সেই দুইটা ত্যাগ করছে, বা সেই দুইটা ইলেকট্রন কি করছে ত্যাগ করছে। এখন দেখো জিঙ্ক এখানে আগে ছিল কম, সে এখানে আসছে, আগে ছিল বেশি, এখানে আসে এখন কি হয়েছে কম হয়েছে, হারাইছে না, হারাইছে কিনা আমাকে বলো। যখন সে হারাইছে তার মানে সে কি তোমার কি হবে, জারক হবে না। দেখো জারণ কি প্রথমে বাড়বে, দেখো তোমার এখানে কপার এখানে এসে বাড়ছে কিনা আমাকে বলো, কপার বাড়ছে কিনা, তোমার আয়রন দুইটা কপার 2+ মানে সে ইলেকট্রন দুইটা ত্যাগ করে ফেলছে, তখন যখন তোমার সম্পূর্ণ থাকবে তখন সে বাড়বে, বাড়ছে সারছে, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, কাকে ত্যাগ করছে সেটা পরে দেখবো। এখন দেখো সে বিজারক কি হবে, বিজারক হবে তোমার কে বিজারক হবে, জিঙ্ক বিজারক হবে কিনা, কোনটা বিজারক হবে তোমার মতো একটু বলো তো। আচ্ছা এটাকে আমরা যদি এতটুকু কমপ্লেক্স না করে আর একটু সহজ ওয়েতে কিন্তু আমরা এই জিনিসগুলো একটু বের করতে পারি। এতটুকু তো থাকলোই, তোমার এখানে যে প্লাস মাইনাসটা চেঞ্জ হলো এতটুকু জিনিস থাকলো, এখন আমরা এখান থেকে আরেকটা জিনিস সহজভাবে বের করতে পারি কি দেখো, জিঙ্ক প্লাস কপার, জাস্ট সালফেটটাকে আমরা সরাই দিব, সালফেটটাকে সরাই দিলে এখানে কি আসে দেখো তোমার জিঙ্ক 2+ প্লাস কপার, জাস্ট আমরা দর্শক আইন যেহেতু সে সব জায়গায় সেমই, আমরা তাকে কি করলাম একটু সরাই দিলাম, আমরা তাকে কি করলাম সরাই দিলাম। এখন সরাই দেওয়াতে কি হলো দেখো, জিঙ্ক তোমার এখান থেকে এখানে কি হচ্ছে বাড়ছে, কপার কি করছে কমছে, জিঙ্ক কি করছে বাড়ছে, তাহলে সে জারণ
আর যে তোমার জারণ মানে কি হবে, সে বিজারক হবে না, তাহলে বিজারক হচ্ছে তোমার কে, জিঙ্ক। কিভাবে বের করলাম, যে জারণ যে ত্যাগ করছে বা জারণ তো সারণ, যে ইলেকট্রন ছাড়ছে, দুইটা ইলেকট্রন ছাড়ার পরে জিঙ্ক প্লাস হয়েছে, আর যে গ্রহণ করছে সে কি হবে, বিজারক, জারক হবে। তাহলে জারক কে, কপার 2+, জারক কে হবে কপার 2+, অথবা CuSO4 লিখতে পারো তুমি। ওকে, তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা বুঝতে পারছি কিনা, জারণ বিজারণ যে একই সাথে ঘটতেছে, আমরা এই জিনিসটা এখান থেকে বুঝতে পারছি কিনা। এটা আরেকটা সুন্দর উদাহরণ আমরা যাব, আগে এই জিনিসটা বুঝতে পারছি কিনা আমরা। আমরা কি এই উদাহরণটা সুন্দরভাবে বুঝতে পারছি? এখন দেখ, আমি তো আরেকটা উদাহরণ দিই। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন O2, দুইটা ম্যাগনেসিয়াম, আগে সমতা করি, 2MgO। দেখো মুক্ত মৌল শূন্য, মুক্ত মৌল শূন্য, এখানে এসে কি হয়েছে, +2 -2। এখন এখান থেকে জারণ বিজারণটা বের করতে পারবা, সহজ কিন্তু। এখন এটা যদি বুঝে থাকো, এই জিনিসটাকে এই জিনিসটা বুঝো, তাহলে এটা বের করতে পারবা, আশা করি কষ্ট হবে না। ওকে, এখন আমরা বলছিলাম যে রেডক্সে যাব, রেডক্স জিনিসটা আমরা এখন থেকে দেখব। তাহলে এখান থেকে জারণ বিজারণটা বের করতে পারবা কিনা, আর তারপর আমি লিখে দিই, বিজারক, বিজারক কে হবে, মুক্ত মৌল সে ইলেকট্রন ছাড়ছে না, কে ইলেকট্রন ছাড়ছে, ম্যাগনেসিয়াম ছাড়ছে, অক্সিজেন সেটাকে কি করছে, গ্রহণ করছে, তাহলে বিজারক হবে ম্যাগনেসিয়াম, যে ছাড়ছে সে বিজারক, আর জারক হবে অক্সিজেন। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ওকে, এখন আমরা রেডক্সে যাব। ওকে, এটা আমি আশা করছি তোমরা সবই বুঝতে পারছো, কারো সমস্যা হওয়ার কথা না। ওকে, ওকে, তাহলে সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া এবং দহন বিক্রিয়া, এগুলো কি হবে, রেডক্স বিক্রিয়া, এখন সেটাও বুঝবো। সংযোজন, দুইটা মূল সংযোগ ঘটাও, তারপর আসবে তোমার কি, সংযোজন বিক্রিয়া। ধরো H+Cl, সংযোজন ঘটালে কি আসবে, HCl, মুক্ত মৌল শূন্য, মুক্ত মৌল শূন্য, যখন মেয়া করছে তোমার +1, যখন সে কি হয়েছে, ক্লোরিন -1। ওকে, কিভাবে জারণ বিজারণটা করছে এখন বুঝতে পারছো। বিজারণ বিক্রিয়া দেখো তুমি, 2Hi, দেখো H2I2, দেখো +1 -1, শূন্য শূন্য। বুঝতে পারছো কিনা, এখন কিন্তু বুঝতে পারতেছো এগুলো কেন লিখতেছি, কিভাবে লিখতেছি, এখন কিন্তু বুঝতে পারতেছো। প্রতিস্থাপন, প্রতিস্থাপন বিক্রিয়া, দেখো জিঙ্ক প্লাস কপার সালফেট কি করছে, এটাকে প্রতিস্থাপন করে দিছে জিঙ্ক সালফেট প্লাস কপার। ওকে, এখন এটা পারবা কিভাবে কি করছে না করছে, দেখো 0 +2 -2 +2 -2 0। ওকে, ইজ ইট ক্লিয়ার? দহন বিক্রিয়া আসো। এটা যে আমরা জাস্ট মুখস্থ করছি, এগুলো কেন তোমার জারণ বিজারণ বিক্রিয়া বা তোমার এখানে কেন রেডক্স বিক্রিয়া বলা হয়, এই যে 4 প্রকার বিক্রিয়াকে, এটা আমরা জাস্ট মুখস্থ করছি, আজকে থেকে মুখস্থ না, আজকে থেকে আমরা বুঝলাম। দেখো 0 0 +2 -2। ওকে, বুঝতে পারছো কিনা, এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা? এতটুকুর মধ্যে কারো সম্পর্কে সমস্যা আছে, এতটুকু জিনিসের মধ্যে? এখন আমরা দেখব
নন রেডক্স বিক্রিয়া। ওকে, আমরা আশা করি সেটা আমরা খুবই সুন্দর করে বুঝতে পারছি। আমরা খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট, আমাদের সমস্যা হওয়ার কথা না। নন রেডক্স, নন রেডক্স। নন রেডক্স বিক্রিয়া কয় প্রকার? দুই প্রকার। কি কি বিক্রিয়া? নন রেডক্স বিক্রিয়া কি কি? প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়া কয় প্রকার? তোমার দুই প্রকার। প্রশমন বিক্রিয়া কি? যে বিক্রিয়া অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি হবে? লবণ উৎপন্ন হবে। অ্যাসিড মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্ষার মনে করো NaOH। দেখো এখন কি হবে তাদের মধ্যে? তাদের মধ্যে এখন কি হবে দেখো, NaCl, আর কি হবে? পানি উৎপন্ন হবে না? বা তোমার দেখো Na এবং Cl আর কি কি থাকে? পানি উৎপন্ন হবে। পানিকে একটু কিভাবে লিখলাম? H এবং OH এই আকারে লিখলাম, H এবং OH। পানি H2O কে আমরা কি লিখবো? H এবং OH আকারে। একটু জিনিসগুলো বোঝানোর স্বার্থে দেখো, এখানে দেখো 1 -1 +1 -1 +1 -1 +1 OH -1। OH এর জারণ কত? OH এর জারণ মান কত? -1। এখন দেখো এখানে সবগুলাই শেষ, কিছু আছে নাই। আমরা আগে যে বিক্রিয়াগুলো করছি ওখানে কিন্তু তোমার থাকছে, যেমন দেখো C+O2 CO2 হয় না। এখানে মুক্ত মৌলগুলো কি শূন্য, কিন্তু তোমার এখানে কি আছে? দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। ওকে, বুঝতে পারছো কেন প্রশমন বিক্রিয়া বলা হয়? বুঝতে পারছি কিনা? অধঃক্ষেপণ, অর্থাৎ অধঃক্ষেপণ জিনিসটা কি? অধঃক্ষেপ বিক্রিয়া। অধঃক্ষেপ কি? তলানি থেকে যাবে। অধঃক্ষেপ বলতে বোঝায় তলানি থেকে যাবে। যেমন আমরা চা খাওয়ার সময় চায়ের পাত্রে যদি পাতা নিচে চা পাতা থেকে যায় ওটাকে আমরা চায়ের তলানি বলি। ওই রকম বা একটা পানির পাত্র নিলে, পানির পাত্রের মধ্যে আয়রন যুক্ত পানি নিলে তলানিতে যদি তোমার আয়রন থেকে যাবে, ময়লা থেকে যায়, ওটাকে আমরা কি বলি? তলানি বলি। সেম একটা বিক্রিয়ার মধ্যে যে জিনিসটা থেকে যাবে তলানিতে তাকে আমরা কি বলবো? অধঃক্ষেপ বিক্রিয়া বলবো। NaCl, খাবার লবণ নিলাম, প্লাস আর কি নিলাম? সিলভার নাইট্রেট AgNO3, সিলভার নাইট্রেট নিলাম, আর কি নিলাম? তোমার খাবার লবণ নিলাম। এদের মধ্যে বিক্রিয়া হয় কি হবে দেখো, সিলভার ক্লোরাইড আর তোমার কি আসবে? প্লাস NaNO3, সোডিয়াম নাইট্রেট আসবে। সিলভার ক্লোরাইড আসবে এবং তোমার কি আসবে? নাইট্রেট আসবে। +1 -1 +1 তোমার NO3 মাইনাস, তার মানে এটার ইয়া কি? আমরা এটা সংক্ষেপ জানতে চাইলে NO3 মাইনাস, তার মানে তার ইয়া কত? 1 -1 +1 -1 +1 -1। এখন আর কিছু থাকে না, সেই জন্য সে কি? জারণ বিজারণ বিক্রিয়া নয়। ওকে, বুঝতে পারছো? বুঝতে পারছো এতটুকু জিনিস? বুঝতে পারছো কিনা? আমরা কিন্তু একদম শেষের দিকে চলে যাচ্ছি। ওকে, এখন আমরা দেখব আর দুটো বিক্রিয়া দেওয়া আছে, আর্দ্র বিশ্লেষণ এবং আর্দ্র যোজন বা পানি যোজন। আমরা এটা একটু সুন্দরভাবে লিখি, আর্দ্র বিশ্লেষণ, বা একসাথে একটা বক্স করে লিখি, আর্দ্র বিশ্লেষণ। যে বিক্রিয়াকে বাংলা পানি পাওয়া যাবে। আর পানি যোজন, যোজন মানে তো যোগ করা, পানি যোজন। যে বিক্রিয়াকে বাংলা পানি তোমার বিশ্লেষণ করলে, বিশ্লেষণের বাংলা অর্থ কি? ভাঙা। বিশ্লেষণের বাংলা অর্থ কি? ভাঙা। আর পানির যোজন, তোমার যে বিক্রিয়ায় পানি এক্সট্রা যোগ করতে হবে তাকে আমরা কি বলবো? পানির যোজন বলবো। যেমন আর্দ্র বিশ্লেষণ, তোমার দেখো SiCl Cl Cl Cl। এখন এটাকে তুমি যখন ভাঙবা, সারণ, একটা সারণ আছে, তাই সারণ পানি দিলাম, পানিকে একটু ইয়াভাবে লিখলাম, আমার OS আকারে লিখলাম। তাহলে তুমি যে এটাকে যখন বাংলা, তখন কি ফেলা এখানে? তুমি Si ক্লোরিন গুলো রিপ্লেস হয়ে গেছে OS দিয়ে।
ক্লোরিন গুলা ভেঙে গেছে কি দিয়ে? OH দিয়ে, হাইড্রোক্সাইড দিয়ে। তাহলে এখানে আর কি থাকে? H এবং তোমার Cl মিলে HCl। বুঝতে পারছো পানির যোজন বা পানি বিশ্লেষণ বিক্রিয়াটা কি? এখন পানির যোজনে আসো। পানির যোজন জিনিসটা কি? পানির যোগ করব সিম্পলি। যেমন দেখো CuSO4 কপারের সাথে 5 অণু পানি যুক্ত করলে আমরা এটাকে জানি কি হয়? কপার সালফেট বা তুতে হয়ে যায়। CuSO4 ইন্টু 5 অণু পানি যুক্ত করছি, সে তুতো হয়ে গেছে। এখন দেখো ফেরাস সালফেটের সাথে FeSO4 এর সাথে 7 অণু পানি যুক্ত করলে কি হয়ে যাবে? FeSO4 ইন্টু 7 অণু পানি। বুঝতে পারছো? এখন পানির বিশ্লেষণ আর আর্দ্র, অর্থাৎ পানি আর্দ্র মানে কি? পানি। পানির বিশ্লেষণ আর পানির যোজন, এই দুইটা জিনিস ক্লিয়ার কিনা? এই দুইটা জিনিস ক্লিয়ার কি না? এখান থেকে প্রশ্ন আসবে, তোমাকে এগুলো লিখতে দিবে, এর বাইরে কিছু দিবে না। ওকে, বুঝতে পারছো? এখন আমরা যাব সমানুকরণে। সমানুকরণ খুবই ইম্পর্টেন্ট জিনিস। সমানুকরণ, আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত ভিন্ন। আণবিক সংকেত সেম, বাট যে যৌগের বা যে একটা বিক্রিয়ার মধ্যে আণবিক সংকেত তোমার সেম থাকবে, গাঠনিক সংকেত কি হবে? ভিন্ন হবে। তাকে আমরা কি বলবো? সমানুকরণ বিক্রিয়া আমরা বলবো। ওটা কিভাবে কাজ করে আমি একটা সুন্দরভাবে লিখে দেবো। দেখো CH2 CH3 CH2 OH, এটা তোমার এখানে গাঠনিক সংকেত। তোমার আণবিক সংকেত কি? তোমার আণবিক সংকেত এটা না? C2H6O, এটা আণবিক সংকেত না? এখন গাঠনিক সংখ্যাটা কি হয় দেখো, CH3O CH3, এটাকে আমরা বলবো ইথানল। নল নাকি ফল এগুলো হচ্ছে তোমরা 11 অধ্যায়ে জানবা বিস্তারিত। ওকে, এটাকে বলবো ইথার। ওকে, তাহলে দেখো এখানেও তোমার আণবিক গাঠনিক সঙ্গে আণবিক সংকেত কিন্তু সেম না। তোমার দেখো এখানেও তোমার এরকম না। C2H6O সেম কিনা? দুই জায়গায় আণবিক সংকেত তোমার কি সেম, গাঠনিক সংকেত দেখতে ভিন্ন। এটাকে আমরা কি বলবো? সমানুকরণ বিক্রিয়া বলবো। বুঝতে পারছো? বোঝাইতে পারছি? পলিমারকরণ, পলিমারকরণ তোমরা যখন ইন্টার উঠবা অথবা 11 অধ্যায়ে যখন যাবা তখন হচ্ছে তোমার কিভাবে প্রোটিন তৈরি করতে হয় সেটা শিখবা। ওকে, দেখো N ইন্টু CH2 CH2, এটাকে তুমি তাপ দিবা 200 ডিগ্রি সেলসিয়াস তাপ দিবা এবং 1200 ATM চাপ দিবা। এগুলাকে বলা হয় বিক্রিয়ার প্রভাবক। এটা কি হবে তখন? এটাকে লিখা হয় তোমার CH2N। এখন ভাই আপনি এখানে হচ্ছে এনটা আগে দিলেন, এখানে এনটা পরে দিলেন, এগুলো দ্বারা কি বোঝায়? এটা দ্বারা কি বোঝায় এটা একটু আগে বুঝো। বাম পাশে এন, অর্থাৎ বাম পাশে এন ধারা, বাম পাশে এন দ্বারা কি বোঝায়? যতগুলো অণু আছে বাম পাশে যত বোঝায় তোমার এইখানে যতগুলা অণু আছে, যতগুলা অণু আছে তারা কি ছাড়া ছাড়া, মানে একে অপরের থেকে ছাড়া ছাড়া, একসাথে না। আর এইটা চিহ্ন দ্বারা কি বোঝায়? তোমার এই যে আমি লিখলাম এখানে অর্ধেক দিয়ে দিলাম আর এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে অর্ধেক দিয়ে দিলাম, এই চিহ্ন দ্বারা বোঝায় কি হচ্ছে? যুক্ত, একে অপরের সাথে
তারা ডান পাশে দ্বারা কি বোঝায়? ডান পাশে বা ডান কর্নারে এন দ্বারা বোঝায় তোমার যুক্ত। যতগুলা অণু আছে তারা একে অপরের সাথে যুক্ত। ওকে, বুঝতে পারছি কিনা? এটাকে বলা হয় তোমার, এই জিনিসটাকে বলা হয় ইথিলিন। ইথিলিন আর এটা হচ্ছে তোমার কি পলিথিন। ওকে, এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা? আমরা কিন্তু আমাদের ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি। ওকে, এখানে আমাদের লাসাথিলীয় নীতি জানতে হবে। লাসাথিলীয় নীতি কি? লাসাথিলীয় নীতি কি আমাকে একটু বলো তো। এরকম বলি না আমার পরীক্ষায়, লাশের উপর যে নীতি তাকে লাসাথিলীয় নীতি বলা হয়, এভাবে বলিও না। লাসাথিলীয় নীতি কি আসলে ওটা? লাশের উপর যে নীতি তাকে কি লাসাথিলীয় নীতি বলা হয়? না। তাপ, চাপ, ঘনমাত্রা। লাসাথিলীয় নীতির কয়টা প্রভাবক? 3টা প্রভাবক। আমার খুব ছোট ছোট 2টা ভিডিও দেওয়া আছে, ওটা আমি অ্যাটাচড করে দিব, তোমরা ওই জিনিসগুলো দেখে নিবা। এখান থেকে ওই জিনিসগুলো দেখলে আশা করি খাবার হয়ে যাবে, এর বাইরে কোনো টপিক নাই। তাহলে আজকে আমরা কি কি কভার করলাম? প্রথমত বিক্রিয়ার পরিবর্তন। আচ্ছা, 1 মিনিট একটু রেস্ট নাও, একটু পানি খাও 1 মিনিট। লাসাতলীয় নীতি। আচ্ছা, একটু মুছে লিখি সুন্দর হওয়ার জন্য। বিক্রিয়ার হার ধ্রুবক কি? এটা একটা আমাকে বলো তো। সেম কনসেপ্ট, এই অধ্যায়ের কনসেপ্ট। বিক্রিয়ার হার ধ্রুবক কি? একক সময় যে পরিমাণ তোমার সে বিক্রিয়ার হার, একক সময় পরিবর্তনকে বিক্রিয়ার হার ধ্রুবক বলা হয়। একক সময়, একক সময় পরিবর্তন। মোল ফার, এটার ইউনিট হচ্ছে কি তোমার মোল ফার রেডিয়ান ইনভার্স 1 অথবা মোল পার সাইন ইনভার্স 1। একক সময় পরিবর্তন বা একক আয়তন পরিবর্তন। এখন দেখো লাসাতলীয় নীতি। লা সা লাসাতলীয় নীতি কি? লাসাতলীয় নীতি বুঝতে পারছো? লাসাতলীয় নীতি খুব সহজ, খুব সহজ। পরীক্ষা কি দিবে? এইভাবে লিখলে 2টা ডিম দিয়ে দিবে। তারপর কি করবা? বাসায় এনে বলবা আমি পরীক্ষা খুব ভালো দিয়েছি, ওই ডিমগুলো নিয়ে ভেঙে খেয়ে ফেলবা। ওকে, বুঝতে পারছো? মজা করলাম। তাহলে লাসাতলীয় নীতি জিনিসটা কি? 3টা প্রভাব নিয়ে কাজ করে, মেইনলি ঘনমাত্রা নিয়ে কাজ করে। কি কি নিয়ে কাজ করবে? সে কি নিয়ে কাজ করে? তাপ, চাপ, ঘনমাত্রা। ওকে, আজকে ক্লাসটা আর না আগায় এখানে শেষ করি। আমার 2টা ভিডিও দেওয়া আছে, শর্ট শর্ট ভিডিও, আমি ওটা তোমাদেরকে দিয়ে দিব, ইউটিউব লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে লাসাতলীয় নীতি জিনিসটা দেখে নিবা। তাহলে আমরা মেইনলি আমরা ক্লাস করছি বা আজকে যে আমরা জিনিসটা শেখার চেষ্টা করছি, জানি না কতটুকু শিখতে পারছি কিনা, সেটা হচ্ছে প্রথমত বিক্রিয়ার পরিবর্তন, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তনের শর্তগুলো সমূহ 3টে শর্ত শিখছি। এরপর আমি এক দিকের উপর বিক্রিয়ার পরিবর্তন, একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। একটা জিনিস পড়ছিলাম, শর্ত সাপেক্ষে সকল বিক্রিয়া তোমার কি উভমুখী বিক্রিয়া। আমরা সকল জিনিস রিভার্স, ঘুরে ঘুরে বৃত্তের মতো রিসাইকেল হয়ে আসে, এটাকে আমরা বলছিলাম কি উভমুখী বিক্রিয়ার একটা বাস্তব উদাহরণ। এরপর আমরা আরেকটা জিনিস দেখছিলাম কি তাপের উপর পরিবর্তন। তোমাদের কি বলছিলাম? তাপ হারি এবং তাপ উৎপাদী 2টা বিক্রিয়া। যে বিক্রিয়া তাপ উৎপাদন করে তাপ উৎপাদী, যে বিক্রিয়া তাপ হারি বিক্রিয়া সে তাপ হারে। তাপ উৎপাদী বিক্রিয়া একটা বাস্তব উদাহরণ হচ্ছে কি সুনের পানি। খালি পানিতে যখন সুন দিবা তখন সে কি হবে? সুনের পানি, বাস্তব উদাহরণ। আর তাপ হারির বাস্তব উদাহরণ হচ্ছে কি গ্লুকোজ এবং পানি। গ্লুকোজের পানির সাথে যখন গ্লুকোজ অ্যাড করবা দেখবা পানির তাপমাত্রা কমে গেছে, সেটাকে তাপ হারি বিক্রির বাস্তব উদাহরণ। এরপর আমরা দেখছিলাম
রেডক্স বিক্রিয়া ইলেকট্রনের উপর ভিত্তি করে বিক্রিয়া কয় প্রকার? 2 প্রকার। রেডক্স বিক্রিয়া, নন রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়া কয় প্রকার? আবার 4 প্রকার বিক্রিয়া: সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন। এটার উপর ভিত্তি করে আমরা একটা জিনিস শিখছিলাম, ওখান থেকে কি জারণ সংখ্যা নির্ণয় একটা জিনিস শিখছি। এরপর আমরা কোন যৌগের জন্য, কোন গ্রুপের জন্য জারণ সংখ্যা কেমন হবে সেটা শিখছিলাম। যেমন গ্রুপ 1 জারণ সংখ্যা ধনাত্মক 1, গ্রুপ 2 জারণ সংখ্যা ধনাত্মক 2, গ্রুপ 13 জারণ সংখ্যা ধনাত্মক 3 এবং গ্রুপ 17 ঋণাত্মক 1, গ্রুপ 16 ঋণাত্মক 2, গ্রুপ 15 বা গ্রুপ 15 ঋণাত্মক 3। আমরা একটার সাথে আরেকটার কম্পারিজন করে, তুলনা করা, আমরা আপেক্ষিক তত্ত্বের মাধ্যমে আমরা ওই জিনিসগুলো বের করছি। ওকে, ক্লিয়ার? জারণ সংখ্যা আরেকটা জিনিস বলছিলাম, প্রথম কাজ, মুক্ত মৌলের জারণ সংখ্যা কি? 0। মুক্ত মৌলের জারণ মান 0। যার এরপর বলছিলাম যদি চার্জ থাকে, আয়ন থাকে, সেই আয়নে কি তার জারণ সংখ্যা। বুঝতে পারছি কিনা? এতটুকু জিনিস ক্লিয়ার কিনা? ওকে, এরপর আমরা যাইছিলাম কোথায়? জারণ মান নির্ণয়ের পর আমরা গেছি কোথায়? আমরা গেছি একটা খুবই তোমাদের চমৎকার একটা কোয়েশ্চেন, জারণ বিজারণ একই সাথে তোমার কি ঘটে, ওই একটা জিনিস আমরা বিক্রিয়া একটা দেখছিলাম, তোমার জারণ বিজারণ একই সাথে যুগ্মপদ বিক্রিয়া, আমরা ওটা প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে বের করা শিখেছিলাম। আশা করি পারবে। যদি কোনো সমস্যা হয় আমাকে বলবো, আমি জুম লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, এরপর অথবা যদি এরপরও সমস্যা থাকে আমাকে পার্সোনাল নক দিবে, আমি বুঝাই দিব। এরপর আমরা তাহলে রেডক্স বিক্রিয়া একসাথে যার যুগ্মপদ ক্রিয়া ঘটে ওটা আমি ক্লিয়ার করছি। এরপর সংযোজন বিক্রিয়া, যে বিক্রিয়া দুইটা বিক্রিয়া সংযোগ করা হবে তাকে সংযোজন বিক্রিয়া। যে বিক্রিয়া, যে একটা বিক্রিয়ায় অণু বা যৌগকে ভেঙে আলাদা আলাদা বিক্রিয়াকে বা উৎপাদে পরিণত করবে তাকে আমরা কি বলবো? বিয়োজন বিক্রিয়া। প্রতিস্থাপন, ক্ষমতার মাধ্যমে ঠেলাঠেলি করে প্রতিস্থাপন করে একটা ঠেলা, আর যা সর্বস্তরের দুইটা আমি মৌল নিব, তার মধ্যে যে সক্রিয়তার সিরিজে সবার উপরে সে আগে জায়গা দখল করবে, বাকি জনকে প্রতিস্থাপন করে দিবে, ওটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। আর হচ্ছে কি দহন বিক্রিয়া, আগুনের সহায়তা যে বিক্রিয়া ঘটবে তাকে আমরা কি বলবো? বা অক্সিজেনের সহায়তা, সরি আগুনের সহায়তা নয়, অক্সিজেনের সহায়তা, অক্সিজেনের উপস্থিতিতে যে বিক্রিয়া ঘটবে তাকে দহন বিক্রিয়া বলবো। এরপর আমরা শিখছি কি নন রেডক্স বিক্রিয়া 2 প্রকার। প্রথমত কি বলো? প্রশমন বিক্রিয়া, পরে হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া দুইটা অ্যাসিড এবং ক্ষারক মিলে তোমার কি হয়ে যাবে? লবণ হয়ে যাবে। ওকে, এরপর অধঃক্ষেপ বিক্রিয়া, যে হচ্ছে নিচে অধঃক্ষেপ বা তলানি জমবে সে অধঃক্ষেপ বিক্রিয়া। এরপর পড়ছিলাম কি পানি বিশ্লেষণ, আর্দ্র বিশ্লেষণ এবং পানি যোজন। আর্দ্র বিশ্লেষণ অর্থাৎ পানি বিশ্লেষণ মানে কি? পানিকে ভাঙা, পানিকে ভাঙছি, আর পানি যোজন কি? পানিতে যোগ করছি। বুঝতে পারছো? সমানুকরণ জিনিসটা কি? তোমার আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত ভিন্ন, এটাকে আমরা সমানুকরণ বলছিলাম। এরপর রাসায়নিক নীতি কি? লাশের উপর যে নীতি তাকে লাসাতেলের নীতি বলা হয়, তাই তো? না, লাসাতেলের নীতি কি? তাপ, চাপ, ঘনমাত্রা এদের প্রভাবের উপর যে নীতি বা এদের নীতিকে কাজে লাগিয়ে যে আমরা রাসাতেলের নীতি বের করব, ওটা তোমাদেরকে শিখেছি। আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাস এটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামী ক্লাসে। আমাদের নেক্সট ক্লাস হবে নেক্সট রবিবার থেকে, নেক্সট সানডে। কালকে শুক্র শনিবার 3 দিন ক্লাস অফ থাকবে। শনিবার থেকে রবিবার থেকে আমরা ক্লাস আবার শুরু করব। ঠিক আছে? সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার সুস্থতা কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়, মার্জনা হয়, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।